নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এক শ্রেণীর দোকানদারদের বিরুদ্ধে এসআইআর এর ৬ নম্বর ফর্ম নিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ঘটনাস্থলে যান এবং সরেজমিনে বিষয়টি তদন্ত করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৌরীহাটের জরাজীর্ণ সেতুর পাশে একটি নতুন সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীদের দাবি আনুষ্ঠানিক উদ্বোধন করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। জলপাইগুড়িতে ভোরের অন্ধকারে গাড়িতে আগুন, পরপর ৩টি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা, আটক এক। ভোররাতে নিস্তব্ধতা ভেঙে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় চাঞ্চল্যকর অগ্নিসংযোগের ঘটনা। দুষ্কৃতীদের আগুনে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরপর 3টি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয়। এর মধ্যে একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়, অন্য দুটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ ও অন্য কারো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি পুরো ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখেন, আমরা কিছু বলতে পারবো না কিভাবে কি হয়েছে, কিন্তু আমাদের গাড়ি আজ থেকে থাকে না, প্রায় দীর্ঘ 25 বছর থেকে এই লাইনে গাড়ি থাকে। আর আমার একার গাড়ি না, বিভিন্ন রকম আমাদের বন্ধু বান্ধব অরস সবারই গাড়ি আছে। পাড়া প্রতিবেশীতে নাই করে কমসে কম 30-40টা গাড়ি আমাদের এই পাড়ায় আছে, সমাজ পাড়ায় গাড়ি থাকে, সব জায়গায় গাড়ি থাকে। বাইরে আজকাল তো গ্যারেজ পাওয়া খুব অসম্ভব, এই জন্য গাড়ি বাইরেই থাকে রাস্তার উপরে। এখন কি হয়েছে আমরা সঠিক কিছু আপনাকে বলতে পারবো না। পুলিশ এসেছিল, পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড এসছে। এটা ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ করে আমরা রাত্রিবেলা একটা শব্দ শুনি, তখন দেখলাম বাইরে দাউ করে গাড়ি চলছিল। তো আমরা সঙ্গে সঙ্গে নামে জল দিলাম। তারপর একজন আসলো, ফায়ার নিভানোর চেষ্টা করলো। অনেক চেষ্টা করার পর ফায়ার ব্রিগেড আসার পর আগুনটা নিয়ন্ত্রণে আনা। কে বা কাহারা লাগিয়েছে জানতে পেরেছেন? এটা তো বোঝা যাচ্ছে না। সিসিটিভিতে দেখা যাচ্ছিল একজন ছেলে গাড়ি চারপাশে ঘোরাঘুরি করতেছিল, ওই আমার মনে হয় আগুন লাগিয়েছে। এখানকার চেনা গেছে বলতে পারবো না, কিন্তু সিসিটিভি ফুটেজে আপনি কি গাড়ি পুড়ছে? কি গাড়ি পুড়েছে? একটা এই গাড়ি পুড়েছে, এটা তো পুরোই পুড়েছে। সামনে দুটো আরও গাড়ি আছে, 4 চাকা, 4 চাকায়। ওটার মধ্যে খালি উপরে যে কভার লাগানো থাকে, যেটা আমরা রাত্রিবেলা আমরা ঢেকে দিই, ওই দুটো গাড়িতে কভারে। এটা কোন এলাকা? এটা এই এলাকা। কি নাম? দিনবাজার মালরিপুর। এক শ্রেণীর দোকানদারদের বিরুদ্ধে এসআইআর এর ৬ নম্বর ফর্ম নিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, জলপাইগুড়ি ডিএম অফিস সংলগ্ন পুরসভার হকার্স কর্নারের কিছু অনলাইন দোকানে নির্ধারিত দামের তুলনায় বেশি টাকা নেওয়া হচ্ছিল। পাশাপাশি জেরক্স ও অনলাইন প্রিন্টের ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আসে। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছান সৈকত চট্টোপাধ্যায়। তিনি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেন এবং স্পষ্ট জানান, এই ধরনের অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। চেয়ারম্যান বলেন, ইতিমধ্যেই ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে কেউ অতিরিক্ত টাকা না নেন। পাশাপাশি আগামীকাল পুরসভার আধিকারিকরা এলাকায় গিয়ে কোন দোকানের বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। কালকের মধ্যে করতে হবে ট্রেড লাইসেন্স সমস্ত দোকানে, নাহলে কিন্তু দোকান বন্ধ হতে বাধ্য হবো আমরা। প্রিন্ট আউট বাইর করতে আসছিলাম, জেরক্স দোকানে প্রিন্ট আউট বাইর করবো। 10 টাকা নিল আমার কাছ থেকে। একটা প্রিন্ট আউট করতে 10 টাকা নেয়, কিন্তু এখানে 10 টাকা নিচ্ছে। এখন বাধ্যতামূলক এখানে আমাদের বের করতেই লাগবে। এটা এসডিও অফিসের পাশে, জলপাইগুড়ি ডিএম অফিসের সামনে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের একদম সামনে। ঠিক, এটা একটু বেশি নিচ্ছে। একটু যদি কম নেয়, 5 টাকা নেওয়া দরকার। একটু বেশি হচ্ছে 10 টাকা, মানে সাধারণ মানুষের পক্ষে খুব বেশি হয়ে যাচ্ছে। মানে আমাদের তো বাধ্যতামূলক করতে হবে, এখন না করলে আমরা করে দেবো। প্রত্যেকটা জেরক্স দোকানেই সেম রেট। আজকে তো এসআইআর এর লাগতেছে, যাদের ভোট ডিলেট হয়ে গেছে 6 নম্বর পুরো ফিল আপ করে জমা দিচ্ছে।
আসলেন? আমি আসছি এলআর অফিসে আসছি, আমি একটা আমার দাদুর জমি গেছিলো ওইটা বাইর করার জন্য, পেমেন্ট নোটিশ বাইর করার জন্য। আমার বাড়ি ফুলবাড়িতে, আমার নাম জয়নাল আবেদিন। জেলা শাসকের দপ্তরে এসেছিলাম এবং এখানে দেখি প্রচুর মানুষের লাইন, যারা ফর্ম 6 যাদের নাম ডিলিটেড হয়েছে ফর্ম 6 ফিল আপ করছেন। এসে দেখলাম যে জলপাইগুড়ি পৌরসভার যে আমরা হকার্স কর্নার তৈরি করেছিলাম সেখানকার দোকানদাররা বেশ সবাই না কয়েকজন এক একটা ফর্মে 20 টাকা 15 টাকা 10 টাকা করে নিচ্ছিল, জেরক্স করতে এক একটা পেজ 3 টাকা করে নিচ্ছিল। আমি কড়া ভাষায় আজকে বলে গেছি যে কোনো ফর্ম 5 টাকার বেশিতে বিক্রি করা যাবে না এবং জেরক্সে 2 টাকার বেশি নেওয়া যাবে না, নিলে আমরা দোকান বন্ধ করে দিতে বাধ্য হব। এবং কোন কোন দোকানে ট্রেড লাইসেন্স আছে সেই ব্যাপারগুলোতেও আগামীকাল জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকরা এসে সরেজমিনে তদন্ত করবেন। যে দোকানগুলো রয়েছে সেটাই এখানে এগুলো করছিল। কি এসআইআরে যাদের নাম ডিলিটেড হয়েছে, এই প্রচুর মানুষের নাম তো ডিলিটেড হয়েছে এবং এটা তো একটা তুগলুকি কাণ্ড চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে। নির্বাচন কমিশনের জেনোসাইড বলতে পারেন, গণতন্ত্রের গণহত্যা চলছে। তা সেইখানে মানুষ লাইনে দাঁড়াচ্ছে, হাজার হাজার মানুষ, তারা ফর্ম ফিল আপ করতে আসছেন, তারা ফর্ম কিনতে আসছেন, তারা জেরক্স করতে ফটোকপি করতে আসছেন। সেখানে একটা সকাল থেকে একটা লুটের রাজত্ব শুরু হয়েছিল, সেটাকেই প্রতিহত করলো। দলীয় কার্যালয়ে শ্লীলতাহানির চেষ্টা, বিজেপি কি তা বুঝে নিক জনগণ। থানায় বিক্ষোভ করে কটাক্ষ জেলা কংগ্রেস সভাপতির। সম্প্রতি জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এলাকার এক বিশেষভাবে সক্ষম মহিলার সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে একজনকে আটক করে স্থানীয়রা। আটক ব্যক্তিকে বিজেপি কর্মী বলে উল্লেখ করে শাসক তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, যদিও বিজেপি স্পষ্ট জানিয়ে দেয় উক্ত ব্যক্তি দলের কেউ নন। এই নিয়ে বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরে চড়ছিল রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, আজকে আমাদের জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরেই বিষয়টি নিয়ে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ কর্মসূচি পালন করে থানায় স্মারকলিপি প্রদান করি। জলপাইগুড়ি জেলার সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল সিপিআইএম সহ বামপন্থী দলসমূহ। বৃহস্পতিবার জেলার বিভিন্ন বিডিও দপ্তরেই কর্মসূচি পালিত হয়। জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরের রাজবাড়ি গেট থেকে একটি মিছিল বের হয়ে দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। পরে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে বৈধ ভোটারদের তালিকাভুক্ত করার দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা গোবিন্দ রায়। বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক পীযূষ মিত্র, সলিল আচার্য, বাসুদেব রায়, জামিনার আলী, পরিতোষ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজগঞ্জ ধূপগুড়ির বিডিও দপ্তরের একই দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। বাম নেতৃত্বের দাবি, শ্রমিক, কৃষক ও ক্ষেত মজদুরের অনেকের নাম আন্ডার এডজুডিকেশন রাখা হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। সমস্ত বৈধ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন নেতারা। চা বাগান পরিদর্শন করে উৎপাদনের সমস্যা বোঝার চেষ্টা কেন্দ্রীয় মন্ত্রীর। বৃহস্পতিবার জলপাইগুড়িতে আসেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী জিতেন প্রসাদ। শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগান ঘুরে দেখার পাশাপাশি এই অঞ্চলের বিখ্যাত সিটিসি চায়ের চুমুক দিয়ে গুণগত মান পরীক্ষা করেন। এরই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তীর সঙ্গে ক্ষুদ্র চা চাষিদের সমস্যা এবং সমাধান নিয়েও আলোচনা করেন। চা বাগান পরিদর্শনে এসে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিভিন্ন সমস্যা উঠে এসেছে চা উৎপাদন সংক্রান্ত। সেইগুলো যেমন সমাধানের পথ খুঁজতে হবে, সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের নতুন বাণিজ্য নীতির সুফলকে কাজে লাগিয়ে যাতে করে এই অঞ্চলে বিখ্যাত চা আরও বেশি করে রপ্তানি করা সম্ভব হয়, সেই চেষ্টা সবাই মিলে করতে হবে। उत्तर बंगाल के चाय के बागान में आने का सौभाग्य प्राप्त हुआ है और यहाँ उद्देश्य यही है कि वाणिज्य मंत्रालय के अधीन टी बोर्ड आता है और तमाम यहाँ की चाय के संबंधित समस्याएं, आगे की योजनाएं, खास तौर से हमारे चाय श्रमिक उनसे चर्चा और जानकारी कि क्या यहाँ कैसे उत्पादन बढ़ाया जाए, कैसे एक्सपोर्ट, इतने फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के मार्गदर्शन द्वारा। तो ये समय है कि हम भारत की जो पहचान चाय है वो भारत में तो बहुत अपने आप में उसको प्रचलन है, मगर विदेश में भी जो जाना जाता है, तो प्रयास ये किए जाएं कि एक्सपोर्ट के लिए क्या हमें क्वालिटी में इम्प्रूवमेंट्स लाने हैं और उत्पादन उस हिसाब से बढ़ाना है कि विदेश में भी जो हमारे फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं
उसको देखते हुए जल्द से जल्द अंतर्राष्ट्रीय बाजार में भी कैप्चर करनी चाहिए मार्केट, उसके दृष्टि। রেলের একাধিক কাজের উন্নয়নের সম্ভাবনা। খুশি যারা রেলের উন্নয়নের কাজে সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরেছিলেন। রেলের আলিপুর ডিভিশনের অধীনস্থ ইংরেজ আমলের রেল স্টেশন রাজা ভাতখাওয়া স্টেশন থেকে জয়ন্তী পর্যন্ত রেল লাইন পুনরায় চালুর ঘোষণা দিয়েছে রেল দপ্তর। সঙ্গে আরও একটি রেল লাইন ইংরেজ আমলের চালসা স্টেশন থেকে মেটেলি পর্যন্ত আরও কিছুটা এক্সটেনশন করে ভুটানের নিকটবর্তী নকশাল পর্যন্ত পুনরায় চালু করতে উদ্যোগ নিয়েছে রেল। আর একটি নতুন রেল লাইন বানারহাট স্টেশন থেকে ভুটানের শামসি পর্যন্ত রেল পাতার উদ্যোগ নিয়েছে। এই রেল লাইন তৈরির মূল উদ্দেশ্য যতটুকু জানা যায় বিভিন্ন মাধ্যম দিয়ে দেশের সুরক্ষার জন্য, সঙ্গে ভারত, ভুটান, নেপাল, বাংলাদেশের রেল ট্রানজিটের মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে। এই ধরনের উন্নয়নের কাজ হলে আগামীতে আরও এক ধাপ এগিয়ে যাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল দপ্তরের কাজ। রেল লাইন ছিল, জয়ন্তী রেল লাইন, এই যে রেল সেতু ভগ্ন অবস্থা একেবারেই, ইংরেজ আমলের তৈরি। এখান থেকে আলিপুর জংশন অবধি গেছিল এই রেল লাইনটি। এই নদীটার নাম হচ্ছে বালা নদী। আমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ছবিটা তুললাম। ইংরেজ আমলের তৈরি জয়ন্তী পর্যন্ত রেল লাইনের রেল সেতু ছিল, এখন আর কিছু নেই। এই যে বক্সা টাইগার রিজার্ভ অধীনস্থ জয়ন্তী জঙ্গল দেখুন। আবার পুনরায় এই রেল লাইনকে চালু হওয়ার ঘোষণা হয়েছে রেল দপ্তর থেকে। অদূর ভবিষ্যতে হয়তো ভুটান অবধি যাবে আমাদের দেশের সুরক্ষার জন্য। এই নদীটার নাম বালা নদী। জল নাই, বর্ষার দিনে প্রচণ্ড স্রোত আসে আবার চলে যায়। রাজা ভাতখাওয়ার থেকে জয়ন্তী পর্যন্ত পুনরায় রেল লাইন স্থাপিত হবে, মানে যদিও এটা ইংরেজ আমলে ছিল, তো দেশের যত সম্ভব দেশের সুরক্ষার জন্য এই রেল লাইন পুনরায় পাতবে। তবে কিছু জায়গা থেকে হয়তো আপত্তি তুলতে পারে, যেহেতু জঙ্গল এলাকা। আমার মনে হয় জঙ্গলকেও কিছুটা বাঁচিয়ে যদি দেশের সুরক্ষাটাকেও দেখতে লাগবে, সেই হিসাবে রেল লাইন পাতা হয়, আমার মনে হয় আপত্তি তোলা উচিত না। তো এটা রেল লাইন যে পাতা হবে আপনাকে কি এই কয়েকদিন আগে যে খবরের মাধ্যমে জানতে পারলাম, টাকার পরিমাণও একটা স্যাংশন হয়েছে, সেটা আমি হয়তো দেখে আবার বলতে পারবো। তবে একটা সময় রেল লাইন ছিল, ইংরেজ আমলে রেল লাইন পাতা ছিল, এবং এখনও রেলের ওই যে ব্রিজের খাম্বাগুলো এখনও পড়ে আছে। তো আগামী দিনে যদি এটা চালু হয়, এক নম্বর হচ্ছে ভুটানের সাথে আমাদের বাণিজ্যিক দিক দিয়ে অনেক আরও সহজতর হবে, এবং বাংলাদেশ ভুটানের সাথে যে পণ্য আনা নেওয়া করে বা করবে, তাতে ভারতের উপর দিয়ে ট্রানজিট সুবিধা নিতে পারবে। এটা একটা ভালো দিক। সঙ্গে আমরাও বাংলাদেশের ভূমি ব্যবহার করে উত্তর পূর্ব ভারতের যাওয়ার রাস্তা। এটা কোন জায়গায়? যেটা এখন এটা নতুন করে হচ্ছে সেটা হচ্ছে ভুটানের নিকটতম স্টেশন হবে জয়ন্তী পর্যন্ত। রাজা ভাতখাওয়ার থেকে ভুটানের জয়ন্তী পর্যন্ত অতীতে ছিল। আর বাংলাদেশের থেকে যে আমাদের হলদিবাড়ি থেকে পঞ্চগড় হয়ে এবং আমাদের মাগুরজান পর্যন্ত রেল লাইন হওয়ার কথা ছিল, গত 1-1.5 বছর আগে এটা নিয়ে আলোচনা উঠছিল। বর্তমান তো সরকার আবার পরিবর্তন হয়েছে। আগামী দিনে এই আশাই রাখছি তারাও আমাদের দেশকে ব্যবহার করবে, আমরাও তাদের দেশের জন্য ব্যবহার করে আমাদেরও কিছু লাভজনক হয়। ভোটের মুখে শিলিগুড়িতে অস্ত্রসহ যুবক গ্রেফতার, তৎপর ভক্তিনগর থানার পুলিশ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। সেই আবহেই বড়সড় সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ। দেশি পিস্তল ও 2 রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে শিলিগুড়ির পিসি মিত্তল বাস টার্মিনাস এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও 2টি জিন্দা কার্তুজ উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত যুবকের নাম তাপস রায়। তিনি ডামডিমা বস্তির বাসিন্দা বলে জানা গিয়েছে। কেন তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নির্বাচনকে ঘিরে কোনো বড়সড় ছক ছিল কিনা সেই দিকেও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তার রিমান্ড চেয়ে আবেদন জানাবে বলে সূত্রের খবর। কোথা থেকে অস্ত্র এলো, কারা জড়িত, সব দিকেই নজর দিচ্ছে তদন্তকারী দল।
ভোটের আগে শিলিগুড়িতে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না। লোকালয়ে 3টি বাইসন, আহত 2 গ্রামবাসী। হোলির সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল 3টি বাইসন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট ব্লকের উত্তর শালবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরবেলা গ্রাম সংলগ্ন এলাকায় 3টি বাইসনকে ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারা। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎই বাইসনগুলির একটি তেড়ে এলে এক মহিলা ও এক পুরুষ আহত হন। পাশাপাশি কয়েকটি গবাদি পশুও জখম হয়েছে বলে খবর। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের বনকর্মীরা। তাদের সঙ্গে মরাঘাট ও নাথুয়া রেঞ্জের কর্মীরাও যোগ দেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনা হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে বাকি 2টি বাইসন এখনও এলাকায় বিচরণ করছে। গ্রামবাসীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় ভিড় এড়াতে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি ও উদ্ধার অভিযান জারি থাকবে বলে জানিয়েছে বন দপ্তর। কারণে এখানে এত মানুষের ভিড়? এখানে তো 22 জন আসছে। কটা? শোনা যাচ্ছে 2টা, কিন্তু আমাদের এখানে আসছে একটা আসছে। কেউ আক্রান্ত কিভাবে হয়েছে, আহত হয়েছে? দাদা হয়েছে, ওইদিকে একটা দাদাকে মানে এই করছে আর গরুকেও করছে। কোন জঙ্গল থেকে আসে মনে হয়? এটা তো মনে হয় এসে গড়কাটা ফরেস্টে হবে। কখন আসে? এটা সকালে আসছে, সকাল 6টা। বনকর্মীরা আসছে কি? হ্যাঁ আসছে। আসছে। এখন কি ঘুমপাড়ানি গুলি করলো কি? হ্যাঁ করছে। কতটা আতঙ্কিত রয়েছেন? অনেকটাই। এখন তো ভাবে অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের এদিকে, বাঘ ধরে, হাতি, বাইসন সবকিছু দেখা যাচ্ছে। এর আগে কি বাইসন আসছে লোকালয়? এর আগেও আসছিল, এর আগে আসলো আমাদের এই পাড়ায় আসেনি আর কি, অনেক খবর তো আসছে শোনা গেছে, কিন্তু এখন তো আমরা নিজের চোখেই দেখতেছি আসছে এদিকে। অনেকটাই ভয় আছে, অনেক আতঙ্ক আছে। আপনার নাম? শিলানি রায়। এটা কোন এলাকা? এটা উত্তর শিলবাড়ি, গ্রামের উত্তর শিলবাড়ি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চড়ক বাংলার অন্যতম প্রাচীন লোকোৎসব। চৈত্র সংক্রান্তিতে শিবের আরাধনায় শিবকে তুষ্ট করতে বিভিন্ন রকম দৈহিক যন্ত্রণার মধ্যে দিয়ে এই রীতি পালন করেন তার ভক্তরা, যার মধ্যে রয়েছে পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঘোরানো, শরীরে বান ফোরানো, আগুনের ওপর দিয়ে হাঁটা ছাড়াও বেশ কিছু নির্মম রীতি রেওয়াজ। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র শিবকে তুষ্ট করতে বা মনস্কামনা পূরণ করতেই কি এই সমস্ত কিছু, নাকি সবটার আড়ালেই রয়েছে কুসংস্কারে আচ্ছন্ন সমাজ বা অন্য কোনো রহস্য? সবটাই আমরা জানবো আগামী 6ই মার্চ, কারণ মুক্তি পেতে চলেছে এই প্রথম বাংলার প্রাচীন প্রথা চড়কের উপরে বানানো হিন্দি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা চড়ক ফেয়ার অফ ফেথ। আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন এবং ফিডব্যাক শেয়ার করুন আমাদের সাথে। চলুন দেখে আসি চড়কের এক ঝলক। मेरा बच्चा बिरसा और उसका दोस्त कानू दोनों लापता। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303।
জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর ঘুরতে শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর ঘুরতে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। অবিলম্বে বেতন প্রদান, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকের কাছে দাবিপত্র পেশ করল নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা দপ্তরে উপস্থিত হয়ে লিখিতভাবে তাদের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের বর্ধিত বেতন অবিলম্বে প্রদান করতে হবে এবং প্রতি মাসের প্রথম তারিখে নিয়মিতভাবে বেতন দিতে হবে। পাশাপাশি 1 মার্চ 2024-এর নির্দেশিকা অনুযায়ী বেতন বৃদ্ধির ফাইল দ্রুত কার্যকর করার দাবি তোলা হয়। নিয়োগের দিন থেকেই ইপিএফ চালু করে পার্শ্ব শিক্ষকদের পেনশনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। অভিযোগ, মাসের 5 তারিখ হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের অনারিয়াম প্রদান করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সদস্যরা বলেন, যেখানে রাজ্য সরকার নিজেকে মানবিক সরকার বলে দাবি করে, সেখানে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে এই ধরনের আচরণ কেন করা হচ্ছে সেই প্রশ্ন উঠছে। সংগঠনের বক্তব্য, মাত্র 1000 টাকা বেতন বৃদ্ধি করে দায় সারা হয়েছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী 2 বছরের মধ্যে অনেক পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করতে বাধ্য হবেন বলে সতর্ক করেন সংগঠনের নেতৃত্ব। মিষ্টু সরকার। কি সমস্যায় পড়েছেন বলুন তো? আমরা সমস্যায় পড়েছি, হঠাৎ করে আমাদের এই মাসের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। হঠাৎ আমরা আর কি সূত্র মারফত জানতে পারছি, ওই হাওয়ায় জানতে পারছি যে আমাদের বেতন নাকি এখন থেকে দেরিতে হবে। তো আমাদের অপরাধটা কি যে আমাদের বেতন দেরিতে হবে? আর উনি নাকি বলেন উনি মানবিক, উনি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি আমাদের মা বাবা। তো আমাদের মা বাবা তো জানি যে আমরা না খেলে খেতে পারে না। তো এতগুলো দিন, এই যে আজকে 5 দিন হয়ে গেল, আজকে মাসের 5 তারিখ, তো সেখানে হচ্ছে উনি আমাদের ভাতা বন্ধ করে রেখেছেন। আমরা যে অনারিয়ামটা পাই সেটা বন্ধ করে রেখেছেন। উনি খেতে পারছেন নাকি ওনার নিজের খাওয়া হলেই হয়ে যাবে? আমাদের কি খাওয়ার দরকার আছে কি নেই, এটাই হচ্ছে বক্তব্য। এটা ওনার কাছে জানতে চাইছি যে আমাদের খাওয়ার দরকার আছে কি নেই। আর আমরা যেখানে এতই 42,000 প্যারা টিচার এসে দাঁড়িয়েছে, তারা হচ্ছে অনেক সুইসাইড করেছে, অনেকে বিভিন্ন রকমভাবে শুধুমাত্র টাকা পয়সার অভাবের জন্য মারা গেছে। তো সেখানে উনি কি করে চোখ মুখ বন্ধ করে আছে? এভাবে কি ভোটে জেতা যাবে? এটাই কি উনি চাইছেন? কি চাইছেন? ওনাকে উত্তর তো দিতে হবে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 1 মাসের 1 তারিখ থেকে বেতন হবে। তো আজকে 5 তারিখ হয়ে গেল, পার্শ্ব শিক্ষক বেতন হয়নি। ইতিমধ্যে দেখবেন 2টি সম্প্রদায়ের একটা বড় উৎসব গেল এবং সামনে একটা বড় উৎসব আসবে। আর এই মুহূর্তে যদি আমাদের বেতন না হয়, তাহলে আমরা পরিবারটাকে নিয়ে কী করে চলবো? তাই আমাদের বেতন, যে মুখ্যমন্ত্রী ঘোষণা ছিল যে 1 তারিখেই বেতন দিতে হবে, এইটা কিন্তু উনি ফেল করেছেন। তাই বেতনে অবিলম্বে বেতন দিতে হবে এবং বেতন যদি না দেয় তাহলে আজকে আমরা এখানে অফিস ঘেরাও করে রাখবো। এগুলো আমাদের মূল দাবি। এবং পাশাপাশি আমাদের যে বেতন, মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধি করেছেন 1000 টাকা, সেটাও আমরা মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে দিতে চাই। আমাদের সম্মানজনক ভাতা দেওয়া হোক, যাতে সেটা দিয়ে আমাদের সংসারটা চালাতে পারি। এই টাকা দিয়ে আমাদের 1000 বৃদ্ধি করে আমাদের সংসার চলবে না। যেভাবে দ্রব্যমূল্য, আমাদের একটা গ্যাসের দামই 1200 টাকা হয়ে গেছে, তাহলে কী করে হবে? মুখ্যমন্ত্রী কি জানেন না? মুখ্যমন্ত্রী 11 সালে যখন ক্ষমতায় এসেছিলেন, তার বেতন কত ছিল? 8000 টাকা। আজকে 15 বছর তার বেতন কত হয়েছিল? তার বেতন 1.5 লাখ টাকার উপরে হয়েছে। কিসের জন্য? তিনি কোন কাজটা করেন? স্কুলে পড়ান না কোনো কাজ করেন? শুধু তো খালি উনি ওখানে নবান্নে শুধু বসে থাকে না, ঘুরে না ধেই করে নৃত্য করে বেড়াচ্ছেন। ধেই করে নৃত্য করে যদি 1.5 লাখ টাকা বেতন দিতে লাগে, আমরা তো সকাল থেকে খেটে মরে যাচ্ছি। আমাদের জুতার থেকে সমস্ত কাজ আমাদের করতে হচ্ছে, তাহলে আমাদের বেতন কেন 1,00,000 টাকা বৃদ্ধি করা হলো? তাই এই মানবিক সরকার নয়, এটা অমানবিক সরকার চালাচ্ছে। এইভাবে যদি থাকে, আগামী 2 বছরের মধ্যে দেখবেন আমাদের অনেক পার্শ্ব শিক্ষক সুসাইড করতে বাধ্য হবে এবং এর জন্য মূল দায়ী থাকবে এই মুখ্যমন্ত্রী। এখন আপনাদের বেতন কত? এখন আমাদের যে প্রাথমিক স্তরে যারা কাজ করি, তাদের 11,000 টাকা বেতন পায় এবং যারা উচ্চ প্রাথমিক বেতন যারা কাজ করেন, তারা 13,000 টাকার মধ্যে বেতন পায়। আপনারা কত চাইছেন? আমরা চাই যে আমাদের সম্মানজনক ভাতা, সেটা হাই স্কুলে উচ্চ প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক ক্ষেত্রে প্রায় 40,000 টাকার উপরে এবং প্রাথমিক ক্ষেত্রে 35,000 টাকার উপরে আমরা বেতন দাবি রাখছি। কতজন পার্শ্ব শিক্ষক রয়েছেন জেলায়? এবং শুধু আমরা দাবিতে রাখছি, এটা আপনি ভাবলে অবাক হবেন যে ভারতবর্ষে যে অন্য রাজ্যগুলো যেখানে সর্বশিক্ষা মিশন চলছে, তারা এই বেতনগুলো দিচ্ছেন কিন্তু। আর উনাকে যখন আমরা বেতন যেতে চাই, যখন টাকা চাই, তখন বললেন ওনার ভান্ডারে টাকা নেই।
তাহলে যদি টাকা নেই, যে মুখ্যমন্ত্রী, যে রাজ্যের টাকা নেই, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে ভাতা দিচ্ছেন, মন্দির করছেন, এই সমস্ত করে যাচ্ছেন, কি করে এত ভাতা কোথায় টাকা পাচ্ছেন? ওনার কি ট্যাক্সাল আছে টাকা ছাপিয়ে ও টাকা দিচ্ছে? আর শুধুমাত্র প্যারা টিচারদের ক্ষেত্রে কেন উনি এত অমানবিক? তাই আমরা চাই যে আমাদের এই ভাতাটা দিতেই হবে ওনাকে, আর যতদিন পর্যন্ত উনি এই ভাতা না দিবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন, লড়াই চলবে। যুবদের তো ভাতা ঘোষণা করেছেন। হ্যাঁ, অবশ্যই সেই কথাটাই তো বলছি যে যুবদের ভাতা ঘোষণা করেছেন 1500 টাকা। যে যুবরা মাধ্যমিক পাস করে 1,500 টাকা পাবে। এবার আপনি অবাক হবেন যে একজন শিক্ষক যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং 22 বছর 20 বছর চাকরি করা হয়ে গেছে, তারপরে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। কোথায় যুবকরা মাধ্যমিক পাস করে 1500 টাকা পাবে আর আমরা 1000 টাকা পাবো? ওনার কি লজ্জা করে না? ওনার বেতন এই সামান্য বেতন বৃদ্ধি করতে লজ্জা লাগে না? উনার একজন অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী, আমরা বলতে আমাদের লজ্জা লাগে যে উনি আমাদের মুখ্যমন্ত্রী। আপনাদের কত বকেয়া আছে এখন পর্যন্ত? বকেয়া এই মাসের বেতনটাই বকেয়া আছে, এমনি আগের কোনো বকেয়া না, আগের কোনো বকেয়া নেই। জলপাইগুড়ি পুরসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো বৃহস্পতিবার। 503 কোটি টাকার 2026-27 পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়। গত বাজেটের থেকে 37 লক্ষ টাকা কম বাজেট পেশ করা হলো। এই বাজেটের খরচ কম করা হলো। হাউস ফর অল প্রকল্পের খরচ বারবার ধরা হতো বলে দাবি। এদিনের বাজেটে বিরোধী দলের পুরো প্রতিনিধি তথা 24 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি অমলান মুন্সি ছিলেন না। এছাড়া প্রাক্তন পুরপ্রধান পাপিয়া পালও ছিলেন না। এই প্রথম জলপাইগুড়ি পুরসভার হেরিটেজ গ্যালারি ও হেরিটেজ লাইব্রেরি পথে হাঁটছে। জলপাইগুড়ি পুরসভার 141 বছর বয়স, শহরের বয়স 157 বছর। নারীদের স্বনির্ভর করে তুলতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হচ্ছে ঋণের মাধ্যমে। পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে রাস্তাঘাট, জল, আলোতে। আমৃতের জলের পাশাপাশি বাড়ি বাড়ি পুরসভার জলের সংযোগের পুরনো লাইন রয়েছে, সেটাও 5 বছর চলবে। সৌন্দর্যায়নের জন্য পার্ক সংস্কারের পাশাপাশি করলা নদীর পাশাপাশি ধরধরা ও গদাধরের নাব্যতা বৃদ্ধিতে 3 কোটি টাকা বরাদ্দ করেছে পুরসভা। শহরের ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান। বিভিন্ন ফ্ল্যাটের মিউটেশন হয়নি, সেদিকে জোর দেওয়া হচ্ছে পুরসভার আয় বাড়ানোর জন্য বলে জানালেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। 503 কোটি টাকার বাজেট পেশ করলো এবং অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে আপনার 503 কোটি 36,77,100 টাকা। আমরা গত বাজেট যেটা ছিল 540 কোটি টাকা, তার থেকে 37 কোটি কম বাজেট পেশ করলাম। এটা অনেক বাস্তবোচিত বাজেট এবং এর মধ্যে আপনার অস্টারিটি ড্রাইভ আছে, যার মানে হচ্ছে খরচ কমানো আছে। আপনি দেখুন যে হাউজিং ফর অলে যে টাকাগুলো খরচা হয়ে গেছিলো, আগে কী হতো, সেই টাকাগুলো বারবার ধরা হতো, সেই টাকাটা এবার এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরুতে যে টাকা অলরেডি ইউটিলাইজড আগের ফিনান্সিয়াল ইয়ারে, সেই টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের অস্টারিটি অনেক ড্রাইভ আছে, যেগুলো আমি খুলে বলতে চাই না, সেটা আপনার একদম আমার প্রশাসনিক বিষয়। সেখানের ফলে আজকে 37 কোটি টাকা আমরা কম বাজেট পেশ করলাম, 503 কোটি টাকা। এবং সমস্ত কাউন্সিলর, বিরোধীরা পর্যন্ত বলেছে এটা বাস্তবোচিত বাজেট। আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এইবার প্রথম জলপাইগুড়ি পৌরসভা হেরিটেজ গ্যালারি অ্যান্ড হেরিটেজ লাইব্রেরি পথে হাঁটছে। বৈকুণ্ঠপুর থেকে যে জলপাইগুড়ি শহরে জন্ম, সেখান থেকে জলপাইগুড়ি পৌরসভার 141 বছর, জলপাইগুড়ি শহরের 157 বছর, সেইখানে আমরা কিন্তু সেই পথে হাঁটছি যে সেটা হেরিটেজ গ্যালারি এবং হেরিটেজ আপনার লাইব্রেরি। জলপাইগুড়ি পৌরসভার নিজের অর্থে নারী সশস্ত্রীকরণে মহিলাদেরকে কিভাবে তাদেরকে অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট হিট করানো যায়, তার জন্য কিন্তু টাকা বরাদ্দ করেছে জলপাইগুড়ি পৌরসভা। তৃতীয়ত, জলপাইগুড়ি পৌরসভা এই বাজেটে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পরিকাঠামোকে খুব গুরুত্ব দিয়েছে। রাস্তাঘাট, আলো এবং তারপরে হচ্ছে জলে যেমন অমৃতের জল রয়েছে আপনি জানেন, এবং এই অমৃতের জলের সাথে কিন্তু আমাদের যে পুরনো জলে যেটা রয়েছে, সেটাকেও আমরা কিন্তু আগামী 5 বছর সেটাকে মানে কন্টিনিউ করার জন্য জলপাইগুড়ি পৌরসভা কিন্তু তারও মানে কমিটমেন্ট এবং পারসেপশন এবং যেটা বলতে পারেন, সেটা কিন্তু নিজেরাই বাজেটের মধ্যে ভেন্টিলেট করেছে। জলপাইগুড়ির সদর ব্লকের মোহিতনগর এলাকার গৌরীহাটে করলা নদীর ওপর দীর্ঘ প্রায় 1 দশক ধরে ভঙ্গুর জরাজীর্ণ সেতুর ওপর দিয়েই যাতায়াত করছিল জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন স্কুল, কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারীদের এই সেতু ছিল একমাত্র ভরসা। সেতুটির বিভিন্ন অংশে ফাটল ও ক্ষয় দেখা দেওয়ায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুরনো সেতুর পাশে একটি নতুন সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের আর্থিক সহায়তায় নির্মিত এই সেতুটি এলাকাবাসীর বহুদিনের দাবি পূরণ করেছে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি, তবুও সাধারণ মানুষ এই সেতু পেরিয়ে চলাচল করতে পারছেন। স্থানীয়দের দাবি, পুরনো ভঙ্গুর সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করতেন। বিশেষ করে প্রতি মঙ্গলবার গৌরীহাটের সাপ্তাহিক হাট বসে।
সেদিন আশপাশের গ্রামাঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা এই সেতু পেরিয়ে হাটে আসতেন। ফলে ভিড়ের চাপে সেতু ভেঙে পড়ার সম্ভাবনা আরও বেড়ে যেত। আতঙ্ক নিয়েই চলাচল করতে হতো সাধারণ মানুষকে। নতুন সেতু তৈরি হওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে এলাকাবাসী ও ব্যবসায়ী মহল। তাদের মতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় হাট বাজারের বাণিজ্যিক কার্যকলাপও আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসীর একাংশের বক্তব্য, দ্রুত আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেতুটিকে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে ভবিষ্যতে কোনো প্রশাসনিক জটিলতা না থাকে এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের ব্যবস্থাটি স্থায়ীভাবে সাধারণ মানুষের কাজে লাগে। এই ব্রিজটা হলো কি বলবেন? ব্রিজটা ভালো হয়েছে আমাদের জন্য। আগে কতটা সমস্যার মধ্যে আগে বহুত সমস্যা ছিলাম। আপনি তো এখানে দোকান করেন? হ্যাঁ, দোকান করি। তাতে কি মালপত্র আনার কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল। কেমন কতটা কি অসুবিধা পড়তে হতো? এখন বহুত ঝামেলা ছিল, ঘুরে আসতে হতো। এখন আর ঘোরাঘুরি নেই। ব্রিজ হওয়াতে আমাদের খুব ভালো হলো। দীর্ঘদিনের দাবি ছিল? হ্যাঁ, এটা বহুত দিনের দাবি ছিল। কি নাম আপনার? গোপাল দে। আর এখানে বাড়ি এখানেই। কিসের দোকান করেন আপনি? আমি বেকারি দোকান করি। আমার নাম বিশ্বজিৎ দত্ত। এখানেই বাড়ি। এই ব্রিজটা হলো কতটা কি সুবিধা হলো? সুবিধা অনেক হয়েছে, কারণ আগে ছিল ভাঙা ব্রিজ, এখন ভালো ব্রিজ হয়ে গেছে। এখন লোকের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, 2টা স্কুল আছে, একটা গার্লস স্কুল আর একটা হচ্ছে মধ্যনগর বয়েজ স্কুল। বাচ্চাদের আসতে হ্যাঁ, বাচ্চা টাচ্চা সব আসতেছে। আগে অসুবিধা ছিল, এখন সুবিধা হয়েছে অনেক। ছিল আগে না? হ্যাঁ হ্যাঁ, ভাঙা ব্রিজে তো অসুবিধা ছিলই, আর যাতায়াত করতে কখন কি হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা ছিল না। আর এখন তো ভালো হয়ে গেছে। আপনারা ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। এটা গড়িয়াহাট। এই যে ব্রিজটা হলো, এটা আপনাদের কতটা কি সুবিধা হলো বলুন? অনেক সুবিধা হয়েছে লোকে। হ্যাঁ, অসুবিধা কতটা ছিল? অসুবিধা আগে তো প্রচুর অসুবিধাই ছিলাম, মানে ভারী গাড়ি ওদিক দিয়ে যাতায়াত করতে পারতো না। তাহলে এই ব্যবসা কোনো ক্ষতি হতো? হ্যাঁ, ক্ষতি তো হইতো। এখন তাহলে এখন ঠিক আছে, এখন শুরু হয়েছে? এখন শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার হাসির মুখ করছেন নাকি আপনাদের? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পিন্টু রায়। কোথায় বাড়ি? আমার বাড়ি গড়িয়াহাট। বলছি এই যে ব্রিজটা হলো, মানে অ্যাকচুয়ালি ব্রিজটা একেবারেই কাজ শুরুর দিকে, মানে শেষের দিকে। কি বলবেন, কতটা উপকৃত হচ্ছেন আপনারা? আমরা তো খুবই উপকৃত। এই মানে নদীর এপারের লোক এবং ওপারেও আমাদের পাশাপাশি গ্রাম, আমাদের দুটো গ্রামেরই মধ্যে যাতায়াতের খুব সুবিধা হলো। আগেও ব্রিজ ছিল, ব্রিজটার দৈন্যদশার জন্য সরকারের তরফ থেকে এই ব্রিজটা তৈরি করে দেয়, সেই জন্য সরকারকে ধন্যবাদ। আমাদের এই যে ব্রিজটা হলো, এটা একটা ভালো কাজের মধ্যে একটা অন্যতম ভালো কাজ। ঠিক আছে, এবার এই ভালো কাজকে ভালো বলা এবং খারাপ কাজকে খারাপ বলা, এইটা আমি বিশ্বাস করি। আমি কোনো মানে রাজনৈতিক দলের সাথে নেই, আমি ধর্মীয় লোক, ধর্মকর্ম নিয়ে থাকি, সোশ্যাল কিছু কাজকর্মের মধ্যে আমি থাকি। ভালো লাগলে থাকি, যেখানে ভালো লাগে না চলে আসি। হ্যাঁ, বয়স হয়েছে। আমার নাম সুজিত কুমার মজুমদার। বাড়ি এখানেই, এই তো এখানেই বাড়ি। দীর্ঘদিনের আশঙ্কা ছিল। ব্রিজটা পাশে একটা ব্রিজ ছিল, পুরানো ব্রিজ। সেই ব্রিজটা তো আপনারা দেখছেন ভগ্ন দশা অবস্থায় পড়েছিল। মাঝখানে প্রায় 1 মিটার উপরে ডিপ হয়ে গেছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে পড়ছে, আপনারা দেখছেন, আমরাও দেখছি। মাঝে মধ্যে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে খবরগুলো তুলে ধরছেন। এই ব্রিজটা হওয়াতে সাধারণ মানুষ তো উপকৃত হয়েছে, প্লাস মহিতনগরের 3টা স্কুল আছে, ব্যাংক আছে, হাট আছে। সেখানে এই লোকগুলো এই ব্রিজটার উপরে মানে খুব প্রত্যাশা ছিল। ব্রিজগুলো হওয়াতে সাধারণ মানুষ খুশি। মানুষ বলছে না, এই ব্রিজটা ভালো হয়েছে, বড় হয়েছে, এখানে গাড়ি ঘোড়া চলবে। সাধারণ মানুষ মানে অত্যন্ত খুশি। আমি ধন্যবাদ জানাবো মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে এই ব্রিজটা দ্রুত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। আমরা গড়িয়াহাট বা আমাদের এইখানে লোকাল পঞ্চায়েত সদস্য হিসাবে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আরও একটা কথা না বললেই নয়, এই ব্রিজটার জন্য একটা টাইমে লড়াইও করেছেন একজন জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলেন, তিনি এখন আজকে নাই, হয়তো গীতা দাস রাজবংশী। তিনি জেলা পরিষদকে বলে এখানে সার্ভে করে ব্রিজটা করার জন্য সে গীতা দাস রাজবংশী এবং আমরা পঞ্চায়েত জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকেও আমরা আমাদের অরবিন্দ অঞ্চলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। বাট আপনি তো জানেন যে প্রতি মঙ্গলবারে প্রায় 50,000-এর উপরে মানুষের যাতায়াত। শুধু এই ব্রিজটাই নয়, এই ব্রিজের উপর দিয়েও হয়তো 10 থেকে 15,000 মানুষ এই মঙ্গলবারে হাটে যাতায়াত করেন। অনেক ব্যবসায়ী আছে, রন্দামালি, পাতকাটা,
বারোপাটিয়া বিভিন্ন জায়গাতে টাকিমারি চর থেকেও এখানে অনেক দোকান নিয়ে আসে। সেই সব লোকের জন্য অনেকটাই সুবিধা হয়েছে, সেই মানুষগুলো খুশি। এবং আমাদের হাটের উপরে যে প্রায় ধরেন 6 থেকে 700 দোকানদার আছে পার্মানেন্ট এবং হাটের দোকানদার মিলে, তাদের একটা রুজি এই 7 দিনের একটা হাট হয়, এই হাটের উপর একটা বিশাল রুজি তাদের নির্ভরশীল। ভোটের মুখে মালবাজারে স্টেডিয়ামের শিলান্যাস, শুরু রাজনৈতিক তরজা, সরব বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে মালবাজারে প্রায় 2,20,00,000 টাকার একটি মিনি ইনডোর স্টেডিয়াম ও মাঠ সংস্কার প্রকল্পের শিলান্যাস করলেন মালবাজারের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। শহরের ঐতিহ্যবাহী মাল আদর্শ বিদ্যালয়ের মাঠে এই প্রকল্পের সূচনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দীর্ঘ প্রায় 15 বছর ধরে মালবাজারের বিধায়ক বুলুচিক বড়াইক 2021 সালে তিনি রাজ্যের মন্ত্রী হন। তবে গত কয়েক বছরে মালবাজার শহরে বিধায়ক তহবিল বা আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে কি উন্নয়নমূলক কাজ হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার একাংশের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজার পুরসভার পক্ষ থেকে 15টি ওয়ার্ডের উন্নয়নের জন্য প্রায় 3 কোটি টাকার একটি প্রস্তাব জেলা প্রশাসন ও মন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। এই প্রস্তাবে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকায় রাস্তা ও নর্দমা সংস্কারের আবেদন জানানো হয়। অভিযোগ, একাধিকবার আবেদন করা হলেও সেই বিষয়ে বিশেষ উদ্যোগ দেখা যায়নি। এই পরিস্থিতির মধ্যেই মালবাজার শহরের একটি স্কুল মাঠে আধুনিক মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজের সূচনা হওয়ার প্রশ্ন তুলেছেন বিরোধী দল। জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক পবন সিং বলেন, উন্নয়নমূলক কাজকে স্বাগত জানানো হলেও দীর্ঘদিনের বিধায়ক হওয়ার পর হঠাৎ নির্বাচনের মুখে স্টেডিয়ামের কাজের সূচনা মানুষের মনে প্রশ্ন তুলছে। তার অভিযোগ, ভোটের আগে উন্নয়নের গিমিক দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মৃণাল সিংহ রায় বলেন, স্টেডিয়াম তৈরি হওয়া অবশ্যই ভালো উদ্যোগ, তবে স্কুলের খেলার মাঠ না করে অন্যত্র এই প্রকল্প করা যেত। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে ওদলাবাড়ি বড় ফুটবল মাঠে সীমানা প্রাচীর তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও সেই কাজ শুরু হয়নি। যদিও মন্ত্রী বুলুচিক বড়াইক জানিয়েছেন, নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন প্রকল্পের সূচনা করা যায় না, সেই কারণেই আগেভাগে স্টেডিয়াম প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে মালবাজারের রাজনৈতিক চাপানোতর ক্রমশই বাড়ছে। এখানে একটাই খেলার মাঠ আছে, এটা ফ্লোট ক্লাব মাঠ, সেটা হলো রেলওয়ে। যখনই আমরা খেলাধুলা করার জন্য যখন পারমিশন নিতে যাই, তখন আমাদের দেখা যায় অনেক সমস্যা ওইখানে হয়, যার ফলে আমরা এটা আমাদের সমস্ত কাউন্সিলর চেয়ারম্যানের সমস্ত মানুষের একটা দাবি ছিল যাতে এখানে একটা মাঠ হইলে এখানে ভালো হবে। তখন থেকে আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটা মাঠ করার। তো সুতরাং আজকে আমাদের সবচেয়ে বড় পাওনা যে আজকে আমরা দলের দিনে আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পারেন যে এটা আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট থেকে আমাদের আর্টিকেল 275-এ এটা আমরা এইখান থেকে আমরা এই মিনি ইনডোর স্টেডিয়াম এবং স্টেডিয়াম এখান থেকে আমরা করতে পেরেছি। নিশ্চয়ই আপনারা জানেন যে ইনডোর স্টেডিয়াম 24,99,000 টাকা দিয়ে আমরা সেই মিনি ইনডোর স্টেডিয়াম করছি। তার সাথে সাথে স্টেডিয়াম যেটা হলো 1,93,00,000 টাকা দিয়ে আমরা সেই স্টেডিয়াম আমরা এখানে হতে চলেছে। তো নিশ্চয়ই যে আমরা আশা যে আমাদের যে ধার্য ধরা আছে, যেটা এখানে যে সময়টা দেওয়া আছে যে এজেন্সিকে, সেই এজেন্সিকে সেই সময় অনুসারে যাতে কাজ হয় এর জন্য নিশ্চয়ই এটা ডিপার্টমেন্ট নজর রাখবে। তো সুতরাং এই মাঠের জন্য নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু এখানে আমাদের যে স্কুল যে ম্যানেজিং কমিটি আছে, প্রধান শিক্ষক আছে, শিক্ষিকরা আছে, সবাই যেরকম এই মাঠ যাতে হয় এই মালবাজার শহরে, তার জন্য কিন্তু তারা আমাদেরকে অনেক সাহায্য করেছে। হয়তো অনেক লোক ভাবছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে কিন্তু আমরা সেই নতুন কোনো কাজ করতে আমরা পারি না। তো যখন তখন ইলেকশন ডিক্লেয়ার হবে, যার ফলে কিন্তু আমরা এটা আজকের দিনে করে দিলাম। ব্যাপারটা হচ্ছে প্রতিবার ইলেকশনের আগে এইসব প্রতিশ্রুতি দিয়েই থাকে, আমরা দেখতে পাই এমএলএ এমপিরা এসব দিয়ে যাচ্ছে। কিন্তু আসল যেটা এই ওদলাবাড়ি, আজকে আমি বাসিন্দা, ওদলাবাড়ি কত বছর ধরে এখানে মাঠটা পড়ে আছে। পুলিশের যে একটা সরকারিভাবে একটা কি কাপ খেলা হলো, সেটাও এখানে হলো। তো তখন ইনারা এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেল যে এই মাঠটাকে ফেন্সিং করে ঘিরে দেবে, স্টেডিয়াম হবে, অমুক হবে, তমুক হবে, ব্যাস ওটা পুরোপুরি 10 বছর হয়ে গেছে, তার কোনো ইয়ে নেই। এই মাল আদর্শতে দিয়েছে, আদর্শতে কি সমস্ত রকমের খেলা হবে? ওটা আদর্শ বিদ্যাভবনের নিজস্ব মাঠ, হ্যাঁ, সেখানে না করে অন্য জায়গাও করা যেতে পারতো, কিন্তু
এটা উদলাবাড়িতেও যদি উনি প্রতিশ্রুতি, কিন্তু কোনো প্রতিশ্রুতিই কোনো কাজে লাগবে না। এইগুলো খালি ভোটের আগে ভাওতাবাজি, এই ভাওতাবাজি করে বুলুচিক বড়াইক যে এখানকার এমএলএ, তিনি এই ধরনের ইলেকশনের আগে মন্ত্রী, উনি একটা কি মন্ত্রী আছেন, সেই মন্ত্রী তো নিয়ে উনি ভোট কেনার প্রক্রিয়া, কিন্তু আমার মনে হয় না এইবার আর সেই টোপে কেউ পা দেবে। এই যে এটা কি ভোটের আগেই করা উচিত ছিল? এটা ভোটের আগে কোনোভাবেই করা উচিত ছিল না। যদি মানসিকভাবে বা সব দিক দিয়ে সার্বিকভাবে উন্নয়নই দরকার তার এলাকাতে, তাহলে সে সেটা আগেই করতে পারতো। আর উদলাবাড়িতে এটা অনেক আগে প্রতিশ্রুতি দেওয়া, তাদেরও তো জ্ঞান থাকা দরকার। পুরনো এই রেকর্ডগুলো চালিয়ে দেখুক যে উদলাবাড়িতে ফেন্সিং দেওয়াটা আগে দরকার ছিল না। মালাদোষ চারিদিক দিয়ে এমনি ফেন্সিং, স্কুলের বাউন্ডারি ওয়াল দিয়ে, একদিক দিয়ে কোয়ার্টার দিয়ে। আমি মালাদেশ্বরী স্টুডেন্ট, হ্যাঁ, করে দাও। সেখানে স্টেডিয়ামের কোনো যুক্তিযুক্ত নেই, অন্য জায়গায় করতে পারতো। কিন্তু এটা ভোটের আগে লোককে মানে বোকা বানানোর একটা পরিকল্পনা। মন্ত্রী সাহেব তো গত 15 বছর থেকে বিধায়ক, অতদিন ওনার মনে পড়ে নেই মালপুর শহরের মধ্যে কাজের দরকার। এখন এই যে ভোটের মুখে উনি এগুলো কাজ করে দেখাইতে যাচ্ছে কি আমি আসি, কিন্তু ওনার কোনো লাভ হবে না। কারণ কি পাবলিক এইবার পাবলিকের মুড পুরা চেঞ্জ, পরিবর্তন চাচ্ছে পাবলিক, পরিবর্তন হবে। মাল বিধানসভায় ইনি যদি আবার টিকিটও পান তাও জিতবেন না। সাধারণ মানুষ তো সবার মুখে একই কথা, পরিবর্তন লাগে। পবন সিং, আমি বিজয়বাজার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরও সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডক্টর রোদসির ডেন্টাল কেয়ার। বেগুনটারি এলাকায় অবস্থিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যই নয়, সাধারণ মানুষের যন্ত্রণা লাঘব করাই তার মূল লক্ষ্য, জানালেন ক্লিনিকটির পরিচালনার দায়িত্বে থাকা ডক্টর রোদসি। অত্যাধুনিক যন্ত্রপাতি, উন্নত পরিকাঠামো ও মানবিক পরিষেবার সমন্বয়ে এই ডেন্টাল ক্লিনিক ইতিমধ্যেই শহরবাসীর আস্থা অর্জন করেছে। স্বাস্থ্য সচেতন নাগরিকদের মতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও স্বল্প মূল্যের এই পরিষেবা জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত থাকছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। ধূপগুড়ির পাশাপাশি এবার বোয়ালমারি কানাপাড়াতেও চাষ হচ্ছে আপেল কুল, যা ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে প্রধান পাড়া হাটে। স্বাদে গুণে পরিপূরক এই আপেল কুল 80 টাকা কেজি খুচরো বিক্রি হচ্ছে বাজারে, যা কিনতে ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুদর্শন মণ্ডল নামে এই ফল বিক্রেতা বলেন, একসময় এই আপেল কুল লোকাল হয়ে চাষ হতো না, তবে এখন ধূপগুড়ির পাশাপাশি বোয়ালমারি কানাপাড়াতেও এই কুলের উৎপাদন হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে 80 টাকা কেজি খুচরো বিক্রি করছি আমরা। তিনি আরও বলেন, স্বাদে গুণে পরিপূরক রয়েছে, তাই বর্তমানে এই কুল ক্রেতাদের কাছেও অনেকটা পছন্দের জিনিস হয়ে দাঁড়িয়েছে। যে কুলগুলো দেখা যাচ্ছে, এই কুলগুলো কি কুল বলা হয়? এটা আপেল কুল বলা হয়। আপেল কুল। এটা কি লোকালি আমদানি হয়েছে? মানে লোকালি উৎপাদন হয়েছে, তাই তো? বলছি কি দাম রয়েছে এটার? এটা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানে আপনারা খুচরো বিক্রি করছেন 80 টাকা। এটা কেমন মিষ্টি রয়েছে? স্বাদে গুণে কতটা কি রয়েছে? এটা মিষ্টি ভালো আছে। আচ্ছা, ম্যাচুরিটি হয়েছে পুরোপুরি? এটা কোথাকার মাল? এটা ধূপগুড়ি মাল। আচ্ছা, ধূপগুড়িতে এটা চাষ হয়েছে আর কি। আপনারা এটা খুচরো সামনে কানাপাড়ায়ও আছে। কানাপাড়ার মালও আছে? এখানে শেষ হয়ে গেছে, এবার ওই দিক থেকে আসতে হবে। মানে কানাপাড়ার আপেলগুলো বিক্রি করেছেন? আচ্ছা আচ্ছা। কত করে কেজি বিক্রি করেছেন? এই একই দাম, 80 টাকা। কী নাম আপনার? সুদর্শন মণ্ডল। এখন আবহাওয়ার সংবাদ।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। এক শ্রেণীর দোকানদারদের বিরুদ্ধে এসআইআর এর 6 নম্বর ফর্ম নিয়ে অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ঘটনাস্থলে যান এবং সরেজমিনে বিষয়টি তদন্ত করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৌরীহাটের জরাজীর্ণ সেতুর পাশে একটি নতুন সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীদের দাবি আনুষ্ঠানিক উদ্বোধন করে সেতুটি পূর্ণাঙ্গভাবে চালু করা হোক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।